আমরা সবাই জানি ব্রিটিশ যখন ভারতবর্ষে আসে তখন তার মানসিকতা ছিল শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করা এবং ব্যবসা বাণিজ্য করে মুনাফা অর্জন করে আবার দেশে ফিরে যাওয়া। এই ব্যবসা বাণিজ্যের যে প্রধান দায়িত্ব ছিল সেটি ছিল মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে তথা এশিয়াতে আসার অনুমতি অর্থাৎ ব্যবসা করার অনুমতি কে দেন প্রথম? ইনি হলেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ দ্য ফার্স্ট। ইনি প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলেন যে ভারতে যেতে এবং ওখানে ব্যবসা করতে। এই যে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম জানলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে কি সেটা আমরা জানবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ইংল্যান্ডের একটি বাণিজ্যিক সংস্থা। এটা প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে এবং এর উদ্দেশ্য কি ছিল? ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করা। এবার ভারতে তখন পপুলার কি ছিল সারা ওয়ার্ল্ডে? ভারতের কিছু মশলা, রেশম এবং তুলো এইসবের পপুলারিটি ছিল খুব বেশি। সেই কারণে তারা চাইতেন যে এইগুলো ইংল্যান্ডে নিয়ে গিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করা। তাই তারা এই মশলা, রেশম, তুলো এগুলো ভারতবর্ষ থেকে কাঁচামাল হিসেবে ইংল্যান্ডে নিয়ে যেত। এই ছিল তাদের উদ্দেশ্য। যে উদ্দেশ্যের কথা তোমাদের এতক্ষণে বললাম, আসলে কিন্তু শুধুমাত্র যে সেই উদ্দেশ্য নিয়েই তারা এসেছিল ভারতবর্ষে সেটা কিন্তু নয়। তাদের আসল উদ্দেশ্য কি ছিল? ভারতবর্ষে ঔপনিবেশিক কর্তৃত্ব স্থাপন করা। মানে হলো ভারতবর্ষকে পুরোপুরি কন্ট্রোল করা। এখন এসেছে তারা বিজনেসম্যান হিসেবে, আর তাদের কন্ট্রোল করতে হবে গোটা ইন্ডিয়াকে। অর্থাৎ ভারতবর্ষের তখনকার দিনের যত রাজা মহারাজা ছিল তাদের সাথে যুদ্ধ করে তাদের ক্ষমতাকে ক্ষীণ করতে হবে এবং নিজেদের সেই ক্ষমতায় যেতে হবে, তবেই তারা শাসন করতে পারবে গোটা ভারতবর্ষ। প্রথমে কিন্তু তারা তাদের উদ্দেশ্য সম্মুখে আনেনি, আস্তে আস্তে তাদের আসল রূপ বেরিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত এসেছিল একটা বাণিজ্যিক সংস্থা হিসেবে, কিন্তু ব্যবসার আড়ালে তাদের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই ছিল উদ্দেশ্য। ব্যবসা যে করতেন তারা, এই করে তারা কি কি কামিয়েছেন? অনেক মুনাফার অধিকারী হয়েছেন, প্রচুর টাকা পয়সার অধিকারী হয়েছেন এবং সেই সমস্ত টাকা কামিয়ে তারা দেশে ফিরে যেত প্রথম প্রথম। এবার আস্তে আস্তে কি হলো? ধীরে ধীরে তাদের আসল উদ্দেশ্য বেরিয়ে গেল। কি উদ্দেশ্য ছিল তাদের? প্রথম উদ্দেশ্য ছিল তাদের রাজনৈতিক ক্ষমতা অর্জন করা, অর্থাৎ রাজনীতিতে আসা, অর্থাৎ ভারতবর্ষকে রাজনৈতিকভাবে কন্ট্রোল করা। আর দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল? প্রশাসনিক শাসন শুরু করা। প্রশাসনিক শাসন বলতে ভারতের যত শাসনভারের দায়িত্ব তাদের নিজের হাতে নেওয়া এবং এইভাবে ভারতবর্ষকে পুরোপুরি ক্যাপচার করা, এটাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্য সফল করার জন্য প্রথমে তারা বাণিজ্যিক ঘাঁটি বানায়। আস্তে আস্তে তারা এই বাণিজ্যিক ঘাঁটিগুলো থেকেই প্রশাসনিক কেন্দ্র স্থাপন করে। প্রথমে তারা ভারতবর্ষের কোথায় কোথায় বাণিজ্যিক ঘাঁটি বানায় সেইগুলো আমরা জানব। প্রথমেই তারা সুরাটে, অর্থাৎ গুজরাটের সুরাটে প্রথম ঘাঁটি বানায়, বাণিজ্যিক ঘাঁটি 1612 খ্রিস্টাব্দে। পরের ঘাঁটিটি বানায় মাদ্রাজে 1639 খ্রিস্টাব্দে, মাদ্রাজে অর্থাৎ দক্ষিণ ভারতে। এটা পশ্চিম ভারতে ঘাঁটি বানালো, এটা দক্ষিণ ভারতে ঘাঁটি বানালো এবং পরবর্তী ঘাঁটি 1661 খ্রিস্টাব্দে সেটা বানিয়েছে মুম্বাইয়ে, অর্থাৎ তখনকার দিনের বোম্বাই। আর 1690 খ্রিস্টাব্দে কলকাতাতে অর্থাৎ পূর্ব ভারতেও ঘাঁটি তারা বানিয়ে ফেলে। এই ঘাঁটিগুলো মূলত ছিল বাণিজ্যিক ঘাঁটি এবং পরবর্তীকালে এই ঘাঁটিগুলো থেকেই তারা প্রশাসনিক কেন্দ্র তৈরি করে এবং এই প্রশাসনিক কেন্দ্র থেকেই তৈরি হয় প্রেসিডেন্সি ব্যবস্থা। এই প্রেসিডেন্সি ব্যবস্থার আড়ালে তাদের উদ্দেশ্য ছিল গোটা ভারতকে শাসন করা, অর্থাৎ সুরাট থেকে এই গোটা পশ্চিম ভারতকে কন্ট্রোল করা ছিল তাদের উদ্দেশ্য। বোম্বাই থেকে দক্ষিণ পশ্চিম ভারত কন্ট্রোল করা ছিল এদের উদ্দেশ্য। মাদ্রাজ থেকে দক্ষিণ পূর্ব ভারত ছিল এদের কন্ট্রোল করা পুরো উদ্দেশ্য এবং বাংলা থেকে সম্পূর্ণ পূর্ব ভারত কন্ট্রোল করা ছিল তাদের উদ্দেশ্য। তাই এই ঘাঁটিগুলোকে কেন্দ্র করেই প্রেসিডেন্সি ব্যবস্থার সূচনা হয়। প্রথমেই তারা তৈরি করে মাদ্রাজ প্রেসিডেন্সি। ওখানে একটা দুর্গ বানায়, যে দুর্গের নাম সেন্ট জর্জ দুর্গ। এটি হলো সেন্ট জর্জ দুর্গ। এখান থেকেই তারা বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক কার্যকলাপ চালাতে থাকে। 1611 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে তাহলে কি হচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম হচ্ছে এবং 1611 খ্রিস্টাব্দে মসুলিপট্টনমে এবং 1612 খ্রিস্টাব্দে সুরাটে তারা বাণিজ্য শুরু করে। 1639 খ্রিস্টাব্দ নাগাদ মাদ্রাজে তারা ঘাঁটি স্থাপন করে, অর্থাৎ সেন্ট জর্জ নামক দুর্গ তারা নির্মাণ করে। এর ভিত্তিতেই তৈরি হয় মাদ্রাজ প্রেসিডেন্সি। সেন্ট জর্জ দুর্গ থেকেই তৈরি হলো মাদ্রাজ প্রেসিডেন্সি। এই মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে তারা কোন কোন এলাকাগুলো নিজের কন্ট্রোলে আনতে চেয়েছিলেন সেগুলো হলো তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, কর্ণাটক এবং উড়িষ্যার কিছু অংশ, অর্থাৎ দক্ষিণ ভারতের সমস্ত রাজ্য আর এখানে উড়িষ্যা অবধি এই এতটা জায়গা কিন্তু তারা কন্ট্রোল করতে চেয়েছিলেন মাদ্রাজ ঘাঁটি থেকে, অর্থাৎ মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে। এই মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল দুটো। গ্রীষ্মে ছিল ওটাকামুন্ডু বলে একটা জায়গা এবং শীতে ছিল মাদ্রাজ বলে একটা জায়গায়। পরবর্তী ঘাঁটির নাম হলো বোম্বাই ঘাঁটি, অর্থাৎ বোম্বাই প্রেসিডেন্সি। বোম্বাই প্রেসিডেন্সির উদ্দেশ্য কি ছিল? এই গোটা পশ্চিম ভারতকে কন্ট্রোলে রাখাই ছিল তাদের উদ্দেশ্য।
প্রথম ঘাঁটি তারা কোথায় বানায়? গুজরাটের সুরাটে তারা প্রথম ঘাঁটি বানায়। এর আগের ম্যাপে আমরা দেখলাম সুরাটে তারা প্রথম ঘাঁটি বানিয়েছিল। পরবর্তীকালে এই সুরাট থেকে আস্তে আস্তে মুম্বাই শহরটা জনপ্রিয় হয়ে ওঠে এবং তাদের প্রধান কেন্দ্র মুম্বাই হয়ে ওঠে। অর্থাৎ আগের দিনে এই মুম্বাইয়ের নাম ছিল বোম্বে। বোম্বাই হয়ে ওঠে তাদের আসল কেন্দ্র। এই বোম্বাই প্রেসিডেন্সির বিস্তার কতদূর ছিল? পশ্চিম ও মধ্য ভারত, অর্থাৎ পশ্চিমের সাইডে ভারতবর্ষ এবং প্রায় ভারতের মধ্যবর্তী স্থান থেকে শুরু করে আরব সাগর, এটা তো আরব সাগর, এই আরব সাগরের তীরগুলো অর্থাৎ উপকূল এবং সিন্ধু প্রদেশেরও কিছু অংশ তারা নিজের কন্ট্রোলে আনে। এই বোম্বাই প্রেসিডেন্সির প্রথম অবস্থায় নাম ছিল পশ্চিম প্রেসিডেন্সি, কারণ এটা পশ্চিম ভারতকে পুরোপুরি কন্ট্রোল করছে। পরবর্তী প্রেসিডেন্সি বাংলা প্রেসিডেন্সি, অর্থাৎ এই বাংলা প্রেসিডেন্সিটা তৈরি হয় পূর্ব ও উত্তর ভারতকে কন্ট্রোলে আনার জন্য। বাংলার প্রেসিডেন্সি তৈরি হয় কলকাতাতে এবং এই কলকাতা থেকে সম্পূর্ণ পূর্ব ভারতকে কন্ট্রোল করার প্ল্যান তাদের মাথায় আসে। যেমনভাবে তারা মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ বানিয়েছিল, একই রকমভাবে কলকাতাতেও তারা ফোর্ট উইলিয়াম দুর্গ বানিয়ে ফেলে। আমরা জানি 1764 সাল নাগাদ ভারতবর্ষে বক্সারের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে দিল্লির সম্রাট থেকে শুরু করে বাংলার সম্রাট, অযোধ্যার সম্রাট সবাইকেই, এই তিন পক্ষকেই কিন্তু ইংরেজরা হারিয়ে দেয়। হারানোর ফলে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানির অধিকার লাভ করে, অর্থাৎ তাদের হাতে চলে আসে রাজস্ব আদায় করার ক্ষমতা, ট্যাক্স আদায় করার ক্ষমতা। ভারতবর্ষের জনগণের থেকে প্রচুর পরিমাণে তারা ট্যাক্স আদায় করা শুরু করে। 1772 খ্রিস্টাব্দ নাগাদ তারা নিজামতের অধিকারও লাভ করে, অর্থাৎ শাসন ক্ষমতা এবং বিচার ক্ষমতা সমস্ত ক্ষমতাই নিজের হাতে নিয়ে নেয়। তাহলে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভারতবর্ষের প্রতিটি জায়গায় তাদের হাতে চলে আসে এবং বাংলায় এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার কোন কোন অঞ্চল যুক্ত করে? শুধুমাত্র বাংলায় নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা এবং উত্তর ও মধ্য ভারতের কিছু অংশ, এছাড়াও গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলও তারা নিজেদের হাতে নিয়ে আসে। এইভাবে ক্রমে ক্রমে ভারতবর্ষের প্রায় প্রতিটি অংশই ইংরেজরা নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসে। তাহলে আমরা কি দেখলাম? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক এক সংস্থা ভারতবর্ষে ব্যবসা করার উদ্দেশ্যে 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথ দ্য ফার্স্ট এর থেকে অনুমতি পেয়ে ব্যবসা করতে ভারতবর্ষে আসলেন এবং ক্রমশই তাদের আসল রূপ ধরা পড়ল। তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সমস্ত দিক থেকেই তারা ভারতবর্ষকে আস্তে আস্তে নিজের ট্র্যাপে ফেলে দখল করে নিল। এই বাণিজ্য থেকে যে প্রেসিডেন্সি শাসন এলো, সেই শাসনের বৈশিষ্ট্য কি ছিল? বাণিজ্য থেকে শাসনে রূপান্তর করা, অর্থাৎ ব্যবসা করার নাম করে আসবো এবং দেশ দখল করে ফেলবো। আর কি? দুর্গ কেন্দ্রিক প্রশাসন, অর্থাৎ সব জায়গায় একটা করে দুর্গ বানাবো, সেখান থেকে রাজনৈতিক, কূটনৈতিক কার্যকলাপ চালাবো এবং ওখানে অস্ত্রপাতির ভান্ডার হিসেবেও প্রচুর অস্ত্র স্টোর করে রাখবো, যাতে ভবিষ্যতে কারোর সাথে যুদ্ধ লাগলে সেখান থেকে অস্ত্রের সহযোগিতা পেতে পারি। আর কি বৈশিষ্ট্য ছিল? রাজস্ব ও বিচার ব্যবস্থা সম্পূর্ণ কোম্পানির হাতে নেওয়া, যাতে করে বিচারাধীন সমস্ত দায়িত্বই তাদের হাতে থাকে এবং ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষকে ব্রিটিশ নিয়ন্ত্রণে নিয়ে আসাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির তথা ব্রিটিশ সাম্রাজ্যবাদের আসল উদ্দেশ্য। ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্টে। থ্যাংক ইউ।